অনিল আম্বানির কোম্পানিগুলোতে সব মিলিয়ে 1,72,000 কোটি টাকার ঋণে ডুবেছিল। শুধু ভারতীয় ব্যাংক থেকে নয়, তিনি চীনা ব্যাংক থেকেও ঋণ নিয়েছিলেন। অনিল তখন ভাবতে শুরু করে তার সমস্ত ব্যবসায়িক ব্যর্থতার পেছনে মুকেশ আম্বানির হাতই রয়েছে। অনিলকে জেলে যাওয়া থেকে বাঁচানোর জন্য তার মা মুকেশের কাছে সহায়তা চেয়েছিল। এটি আম্বানিদের জন্য একটি বড় ধাক্কা ছিল। কি এখানে কেউ কি অনিল আম্বানিকে হত্যা করার চেষ্টা করেছিল? হ্যালো বন্ধুরা, 2008 সালে অনিল আম্বানি বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তি ছিলেন। তার সম্পদের পরিমাণ ছিল $42 বিলিয়ন, যা তার ভাই মুকেশ আম্বানির চেয়েও বেশি। কিন্তু 17 বছর পর আজ 2025 সালে অনিলকে আর কোথাও স্ট্যান্ড করা দেখা যাচ্ছে না। পাওনাদাররা তার পিছনে ছুটছে, তার বিরুদ্ধে বেশ কয়েকটি আদালতের মামলা বিচারাধীন রয়েছে এবং সেবি এখন তাকে পরবর্তী 5 বছরের জন্য ভারতীয় বাজার থেকে নিষিদ্ধ করেছে। এটা কিভাবে হলো? এই ডাউনফল গল্পের ভেতরে লুকিয়ে আছে দুই ভাইয়ের এমন কাহিনী যে ব্যাপারে অনেকেরই অজানা। এটি একটি এমন লড়াই যা আমাদের দেশের পলিটিক্যাল ও ফাইন্যান্সিয়াল ব্যবস্থার উপরেও প্রভাব ফেলেছিল। এটি এমন একটি লড়াই যেখানে বিভিন্ন দলের পলিটিশিয়ানসরাও মাঝখানে ইনভলভ ছিলেন। আসুন বন্ধুরা, আজকের ভিডিওতে জানব বিস্তারিত কাহিনী অনিল এবং মুকেশ আম্বানির। এই ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হয়তো আপনাদের কাছে খুবই শকিং করার মতো হতে পারে। এগুলো নিজস্ব কোনো মতামত নয়, প্রতিটি লাইন, প্রতিটি উৎস প্রকাশিত সংবাদ বা বই থেকে নেওয়া। এই গল্পটির শুরু হয় বন্ধুরা এই দুই ভাইয়ের বাবাকে দিয়ে, ধীরুভাই আম্বানি। একসময় ধীরুভাই আম্বানি একটি গ্যাস স্টেশন অ্যাটেন্ড করত, কিন্তু 1980-র দশকের মধ্যে তিনি ভারতের অন্যতম বৃহৎ ব্যবসায়ী হয়ে ওঠেন। 1986 সালের ফেব্রুয়ারিতে তিনি হঠাৎ করে একটি স্ট্রোকে আক্রান্ত হন এবং তার ডান হাত প্যারালাইজড হয়ে পড়ে। এরপরেই তিনি তার দুই ছেলে মুকেশ এবং অনিলের হাতে তার ব্যবসা তুলে দিতে শুরু করেন। মুকেশ আম্বানি একটু ইন্ট্রোভার্ট ছিলেন, তাই তিনি অপারেশন পরিচালনা করতেন। তার ভূমিকা ছিল সময় এবং বাজেটের মধ্যে মেগা প্রকল্প সেট আপ করা। অন্যদিকে অনিল আম্বানি ছিলেন একটু এক্সট্রোভার্ট টাইপের। এই কারণে তিনি রিলায়েন্সের পাবলিক ফেস হয়ে ওঠেন। জনসংযোগ, কর্পোরেট বিষয়াদি, সরকারের সাথে লবিং এবং মার্কেটিং সামলানোই তার কাজ ছিল। 1991 সালে ধীরুভাই মুকেশ আম্বানিকে রিলায়েন্সের ভাইস চেয়ারম্যান পদে বসিয়ে দিয়ে বিপরীতে অনিল আম্বানির জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর হিসেবেই দায়িত্ব পালন করেন। এটি একটি ক্লিয়ার ইন্ডিকেশন ছিল যে ধীরুভাই মুকেশকে প্রেফার্ড করেন। তখন আর বুঝতে বাকি থাকে না যে ধীরুভাইয়ের পরে মুকেশই রিলায়েন্সের দায়িত্ব নেবেন। সময়ের সাথে সাথে মুকেশ রিলায়েন্সের কার্যক্রমের ক্রমবর্ধমান দখল নিতে শুরু করেন। সে তার বন্ধুদের রিলায়েন্সে নিয়োগ করতে শুরু করে, যেমন আনন্দ জৈন এবং মনোজ মোদি। আপনি হয়তো ভাবছেন যে কেনই বা ধীরুভাই মুকেশকে পছন্দ করলেন, অনিলকে নয়। এটার পেছনে অনেক কারণ রয়েছে। তার মধ্যে একটি ছিল ফ্যামিলি ডাইনামিক্স। অনিল আম্বানির টিনা মুনিমকে বিয়ে করার সিদ্ধান্ত। টিনা মুনিম সেই সময়ের বলিউডের একজন গ্ল্যামারাস সেলিব্রিটি ছিলেন। তিনি প্রথমে মিস ইন্ডিয়া ছিলেন, আর তার প্রথম ছবি দেশ পরদেশ দারুণ হিট হয়েছিল। 1980-র দশকে তাকে একজন আধুনিক ভারতীয় নারী হিসেবে দেখা হতো। সেই সময় তার পোশাককে খোলামেলা বলে মনে করা হতো। একসময় তিনি বিখ্যাত অভিনেতা রাজেশ খান্নার সাথে লিভ ইন সম্পর্কেও ছিলেন। অনিল আম্বানির সাথে তার দেখা হয়েছিল একটি পার্টিতে। দুজনে একে অপরকে পছন্দ করত এবং অনিল তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু একটা সমস্যা ছিল, একটি সামাজিক বাধা। আম্বানি পরিবার ছিল একটি রক্ষণশীল গুজরাটি পরিবার, আর তারা টিনাকে তাদের পুত্রবধূ হিসাবে মেনে নিতে রাজি ছিল না। এই বিয়ের বিরোধিতা করেছিলেন খোদ ধীরুভাই আম্বানি। ইনফ্যাক্ট সে তাদের এই সম্পর্ক ভেঙে ফেলার জন্য যথাসাধ্য চেষ্টাও করেছিল। গ্যাস ওয়ার, ক্রনিক ক্যাপিটালিজম অ্যান্ড দ্য আম্বানিজ এই বইয়ের 41 নম্বর পৃষ্ঠাটিতে দেখুন লেখা আছে যে ধীরুভাই আম্বানি সরকারের মধ্যে তার প্রভাব ব্যবহার করে টিনার উপর ইডি অভিযান পরিচালনা করেছিলেন। ক্যারাভান ম্যাগাজিনের এই 2015 সালের নিবন্ধটি নিশ্চিত করে যে টিনার উপর ইডির অভিযান ছিল। কিন্তু তার বাবার অবজেকশন থাকা সত্ত্বেও অনিল টিনাকে বিয়ে করার ব্যাপারে অনড় ছিল। অনিল আরও জানতে পারেন যে ইডির টিম টিনার সাথে মিসবিহেভ করেছে। এরপর অনিল ধীরুভাইকে হুমকি দেয় যে যদি সে টিনাকে তার পুত্রবধূ হিসেবে গ্রহণ না করে তাহলে অনিল ফ্যামিলি ছেড়ে চলে যাবেন। এরপর পরিবার এবং বন্ধুরা হস্তক্ষেপ করে এবং ধীরুভাইকে এই বিয়েতে রাজি করায়।
1991 সালের ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হয় এবং টিনা মুনিম হয়ে পড়েন টিনা আম্বানি। অন্যদিকে মুকেশের গল্প ছিল সম্পূর্ণ বিপরীত। মুকেশ সেই মেয়েকেই বিয়ে করেছিল যাকে তার মা পছন্দ করেছিল। তার মা কোকিলাবেন নীতা দালালকে একটি ভারতনাট্যম ডান্স রিসাইটেল অনুষ্ঠানে দেখেছিলেন এবং এর ফলে মুকেশ এবং নীতার বিয়ে হয়। নীতা দালাল হয়ে ওঠেন নীতা আম্বানি এবং পরিবারের আসল পুত্রবধূ হিসেবে বিবেচিত হন, যদিও টিনাকে একজন আউটসাইডার হিসেবেই দেখা হতো। ধীরুভাই এবং কোকিলাবেন গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্তের জন্য নীতার উপর ডিপেন্ড করতেন। অন্যদিকে টিনা পরিবারের খুব একটা ভূমিকা পালন করতে পারত না। তার উপর 1994 সালে কিছু আকর্ষণীয় ঘটনা ঘটেছিল। সন্দীপ ট্যান্ডন, যিনি একজন IRS অফিসার ছিলেন, যিনি টিনার বাড়িতে ইডির অভিযান পরিচালনা করেছিলেন, তিনি রিলায়েন্সের এজ এ কনসালট্যান্ট হিসেবে যোগদান করেন। স্পষ্টতই মুকেশের অনুমোদন নিয়ে তিনি রিলায়েন্সে যোগ দিয়েছিলেন এবং অনিল এতে খুবই বিরক্ত ছিলেন। বলা হয়ে থাকে যে মুকেশ বিশ্বাস করতেন যে একমাত্র তিনি রিলায়েন্সকে 21st সেঞ্চুরিতে নিয়ে যেতে পারবেন। রিলায়েন্স টেলিকম সেক্টরে প্রবেশের পর থেকে এটি লক্ষ্য করতে শুরু করে। রিলায়েন্স ইনফোকম নামে একটি কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেখানে অনিল বা তার কোনো সমর্থককে এই কোম্পানিতে কোনো মেজর রোল দেওয়া হয়নি। রিলায়েন্স ইনফোকমের মালিকানা ছিল আরেকটি কোম্পানি যার নাম ছিল রিলায়েন্স কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এই কোম্পানির 50.55% শেয়ার হোল্ডিং ছিল মুকেশ এবং নীতা আম্বানির এবং 45% শেয়ার হোল্ডিং ছিল RIL এর। RIL ছিল রিলায়েন্সের প্রধান কোম্পানি। RIL এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ছিলেন মুকেশ আম্বানি নিজেই এবং টপ পজিশনে বসেছিলেন মনোজ মোদি, আনন্দ জৈন এবং ভারত গোয়েঙ্কারদের মতো ব্যক্তিরা, যারা মুকেশের অনুগত হিসেবে বিবেচিত হতো। অনিল আম্বানি এটিকে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখেছিলেন যে মুকেশ তাকে সাইডলাইন করছে এবং মুকেশ তাকে সমান অংশীদার হিসাবে বিবেচনা করেন না। এর সাথে সাথে অনিল আরও অনুভব করেছিলেন যে কোম্পানিতে তার ভূমিকা রাজনীতিবিদ, আমলা এবং মিডিয়া পরিচালনার প্রশংসা করা হচ্ছে না। রিলায়েন্সের প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য অনিল আম্বানি বিশ্বব্যাপী তহবিল ব্যবস্থাপকদের সাথে লেনদেন করতেন, কিন্তু মুকেশ আম্বানি তার অনুগতদের বেশি গুরুত্ব দিচ্ছেন বলে তিনি বিরক্ত ছিলেন। ধীরুভাই আম্বানি বেঁচে থাকলেও 1999 সালের মধ্যে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। রিলায়েন্স গ্রুপ দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে, প্রো মুকেশ গ্রুপ এবং প্রো অনিল গ্রুপ। ধীরুভাই জানতেন যে তার ছেলেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন আর নেই। তিনি ব্যবসাকে ডিভাইড করার পরিবর্তে তিনি ভিন্ন পথ বেছে নিলেন। 2002 সালের মার্চ মাসে তিনি রিলায়েন্স কোম্পানিগুলির একটি মেগা মার্জার অ্যানাউন্স করেন। তিনি রিলায়েন্স পেট্রোলিয়ামকে রিলায়েন্স ইন্ডিয়া লিমিটেডের সাথে মার্জ করেছিলেন। ধারণা করা হয় যে তিনি এটি করেছিলেন কারণ তিনি ভেবেছিলেন যে এর ফলে রিলায়েন্স গ্রুপ বিভক্ত হওয়া অসম্ভব হয়ে পড়বে এবং ভাইদের একসাথে কাজ করতে হবে, কিন্তু এমনটি হয়নি। 6 জুলাই 2002 ধীরুভাই আম্বানি হঠাৎ করে মারা যান। এরপর মুকেশ আম্বানির হাতে রিলায়েন্সের কন্ট্রোল আসে এবং অনিল আম্বানি সেকেন্ড ইন কমান্ড হিসেবেই থেকে যায়। কিন্তু কয়েক মাস পর দুই ভাইয়ের মধ্যে উত্তেজনা আরও বাড়তে শুরু করে। অনিল আম্বানি মনে করেন যে মুকেশ তার টেলিকম উদ্যোগের অর্থায়ন এবং নিজের এবং তার বন্ধুদের ব্যক্তিগত সুবিধা অর্জনের জন্য RIL ব্যবহার করছেন। এছাড়াও রিলায়েন্স ইনফোকমের ভূমিকায় নীতা আম্বানির ভূমিকা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। তিনি রিলায়েন্স ইনফোকমের বিজ্ঞাপন এবং ব্র্যান্ডিং দেখাশোনা করতেন। অনিল আম্বানি এই সব কিছুর সাথে একমত ছিলেন না। সে তার বিরোধিতা প্রকাশ করতে শুরু করল। 3 মাস পর 2004 সালের জুলাই মাসে রিলায়েন্স বোর্ড অনিল আম্বানির আর্থিক ক্ষমতা সীমিত করে এবং মুকেশ আম্বানিকে পূর্ণ আর্থিক ক্ষমতা প্রদান করে। এর সাথে তারা আরেকটি প্রস্তাব পাশ করে যে ভাইস চেয়ারম্যানকে চেয়ারম্যানের তত্ত্বাবধানে কাজ করতে হবে। অনিল বুঝতে শুরু করে যে মুকেশ তাকে পুরোপুরি পাশে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ধীরুভাইয়ের মৃত্যুর পর অনিল চেয়েছিলেন তার মা কোকিলাবেন রিলায়েন্সের চেয়ারপারসন হন, কিন্তু মুকেশ এর সাথে একমত হতে অস্বীকৃতি জানান এবং বলেন যে এটি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তা দেবে। আমরা যদি মুকেশ আম্বানির দৃষ্টিকোণ থেকে দেখি বিষয়গুলো, তাহলে এই পুরনো আর্টিকেলসগুলো একবার দেখে নিতে হবে। তার বিশ্বাস ছিল যে অনিল ব্যবসা করার ব্যাপারে সিরিয়াস নন। কারণ ছিল সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদব এবং
অমর সিংয়ের সাথে অনিলের ঘনিষ্ঠতা। মুকেশ এতে খুব অস্বস্তিতে পড়েছিলেন। ইন্দিরা গান্ধীর মতো রাজনীতিবিদদের সাথেও ধীরুভাই আম্বানির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু সকল রাজনীতিবিদদের সাথে তার সুসম্পর্ক ছিল। তিনি কোনো নির্দিষ্ট রাজনীতিবিদদের পক্ষ নেননি, কিন্তু অনিল আম্বানি সমাজবাদী পার্টির খুব বেশি ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন। 2004 সালের জুন মাসে অনিল আম্বানি উত্তরপ্রদেশ থেকে ইন্ডিপেন্ডেন্স ক্যান্ডিডেট হিসেবে রাজ্যসভার জন্য নমিনেশন দাখিল করেন। আর তিনি অমর সিং এবং মুলায়ম সিং যাদবের সহায়তায় জিতেও গিয়েছিলেন, কারণ কংগ্রেস কেন্দ্রীয় সরকার গঠনের জন্য নবনির্বাচিত হয়েছিল আর সমাজবাদী পার্টি তখন কংগ্রেসের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল। মুকেশ আম্বানি মনে করেছিলেন যে রিলায়েন্সের ব্যবসায়িক স্বার্থের জন্য অনিল আম্বানির পক্ষে বিরোধী দলের এত ঘনিষ্ঠ হওয়া ভালো নয়, কারণ কংগ্রেস এটা পছন্দ করবে না। এছাড়াও যখন অনিল আম্বানি রাজ্যসভার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তখন তাকে তার এবং তার স্ত্রীর সম্পদের হিসাব ডিক্লেয়ার করতে হয়েছিল। মুকেশের অসন্তুষ্টির এটিও আরেকটি কারণ ছিল, তার কাছে কত টাকা আছে এটা মানুষ জেনে গেছে। তৃতীয় একটি কারণও ছিল, অনিলের বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে মুকেশ অসন্তুষ্ট ছিল। অনিল আম্বানির উত্তরপ্রদেশের দাদরিতে একটি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছিলেন। তিনি বলেন যে কৃষ্ণা গোদাবরী অববাহিকায় আবিষ্কারিত গ্যাস থেকে এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য গ্যাস সংগ্রহ করা হবে। মুকেশ বিশ্বাস করতেন যে অনিল এই প্রকল্পটি রিলায়েন্সের উপর চাপিয়ে দিয়েছিলেন, কারণ অনিল অমর সিং এবং মুলায়ম সিং যাদবকে খুশি করতে চেয়েছিলেন। 2004 সালের শেষের দিকে এই সময়ে দুই ভাইয়ের মধ্যে যে সম্পর্ক ছিল তা ব্রেকিং পয়েন্টে এসে পৌঁছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রথম পাতায় একটি প্রতিবেদনে বলা হয় যে একটি প্রধান ব্যবসায়িক গোষ্ঠীর ভাইদের মধ্যে সম্পর্কে ভাঙন এসেছে। সেই সময় বেশিরভাগ প্রকাশনায় সাহসী সংবাদ প্রকাশ করত। আজকের মতো নয় যে সবাই একটা নির্দিষ্ট গোষ্ঠীর লোককে খুশি করার চেষ্টা করছে। এরপর 2004 সালের 18 নভেম্বর দুটি আকর্ষণীয় ঘটনা ঘটে। মুকেশ আম্বানি CNBC TV18-এর একটি বিজনেস সেমিনারে যোগ দিয়েছিলেন এবং সেখানে মাইক্রোসফটের CEO স্টিভ বলমারও পৌঁছেছিলেন। স্টিভ ছিল মুকেশের সহপাঠী এবং বন্ধু। তারা স্ট্যানফোর্ড বিজনেস স্কুলে একসাথে পড়াশোনা করেছেন। সেমিনারে তিনি খুবই মর্মান্তিক কিছু বলেছিলেন। তিনি বলেন, স্ট্যানফোর্ড বিজনেসের স্কুলে তার ব্যাচে প্রথম বছর মাত্র 2 জন লোক ছিল যারা প্রথম বছরে ড্রপ আউট হয়েছিল। তাদের একজন ছিল সে নিজেই স্টিভ এবং অন্যজন ছিল মুকেশ আম্বানি। এই কথা শুনে দর্শকরা হতবাক হয়ে গেল, কারণ বছরের পর বছর ধরে বিশ্ব ভাবত যে মুকেশ আম্বানি স্ট্যানফোর্ড থেকে MBA সম্পন্ন করেছে। রিলায়েন্সের সরকারি নথিতেও একই অবস্থান ছিল। তাই মুকেশ এই বক্তৃতায় বেশ বিরক্ত হলেন এবং সেমিনার থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। কিন্তু যাওয়ার আগে তিনি আরেকটি লাড্ডু ফুটিয়ে যায়। তিনি বলেন, রিলায়েন্স গ্রুপের মধ্যে অনারশিপ ইস্যুস ছিল, কিন্তু এটি একটি ব্যক্তিগত ক্ষেত্রের মধ্যে ছিল। কেন তিনি প্রকাশ্যে এমন কথা বললেন তা কেউ নিশ্চিত ছিল না। এর আগে দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য জনসাধারণের জানা ছিল না। কয়েকদিন পর মুকেশ তার বক্তব্য পরিবর্তন করে এবং বলে যে রিলায়েন্স গ্রুপে কোনো অনারশিপ ইস্যুস নেই এবং ধীরুভাই জীবিত থাকাকালীন তিনি সমস্ত সমস্যার সমাধান করে গিয়েছেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মিডিয়া ইতিমধ্যে এটি নিয়ে আলোচনা করেছিল। দুই ভাইয়ের মধ্যে এই লড়াই ধীরে ধীরে প্রকাশ্যে যুদ্ধে পরিণত হয় এবং তা মিডিয়ার সামনেই প্রকাশ পায়। এতে অনিল আম্বানির হাত ছিল প্রাধান্য। মুকেশকে নিয়ে একের পর এক খবর প্রকাশিত হচ্ছিল। রাজনীতিবিদদের সাথে তার লেনদেন, তিনি কিভাবে রিলায়েন্সকে তার সুবিধার জন্য ব্যবহার করেছিলেন সে সম্পর্কে, কর্পোরেট গভর্নেন্স নিয়ে তার সমস্যা, সবকিছুই প্রকাশ্যে প্রকাশিত হচ্ছিল। সংবাদ প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে মুকেশ তার ছোট ভাই অনিলের সাথে দুর্ব্যবহার করেছিলেন। পরবর্তী 7 মাসে মুকেশ আম্বানির জনসাধারণের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। 2004 সালের ডিসেম্বরের মধ্যে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে দেশের অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে হস্তক্ষেপ করতে হয়। তিনি বলেন, দুই ভাইয়ের মধ্যে বিবাদের কারণে পুরো দেশ কষ্ট পাচ্ছে। FM তাদের লড়াই বন্ধ করতে বলে। সরকারের চাপও ছিল। প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকেও তাদের উপর চাপ সৃষ্টি করতে হয়েছিল, যদিও পরে পিএমও তা অস্বীকার করে। এছাড়া তাদের মা কুকিলাবেন এটির সমাধান করতে চেয়েছিলেন এবং ICICI ব্যাংকের চেয়ারম্যান এবং তাদের পারিবারিক বন্ধু KV কামাথও হস্তক্ষেপ করেন।
সকলের চাপের মুখে মুকেশ আম্বানি একটি চুক্তিতে রাজি হন। 2005 সালের জুন মাসে স্পষ্টতই উভয় ভাই তাদের মত বিরোধ মিটিয়ে ফেলেন এবং ভাইদের দ্বারা একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুসারে মুকেশ আরআইএল এবং ইন্ডিয়ান পেট্রোকেমিক্যালস কর্পোরেশন লিমিটেডের মতো ফ্ল্যাগশিপ কোম্পানিগুলো দেওয়া হয়। 2002 সালে অটল বিহারী বাজপেয়ী সরকার এই কোম্পানিটি রিলায়েন্সের কাছে বিক্রি করে দেয়। অন্যদিকে অনিল আম্বানি রিলায়েন্স ইনফোকম, রিলায়েন্স এনার্জি এবং রিলায়েন্স ক্যাপিটাল পেয়েছিলেন। উভয় ভাই 10 বছরের একটি অপ্রতিযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেন। যদি তাদের মধ্যে একজন কোনো সেক্টরে কাজ করে তাহলে অন্য ভাই কমপক্ষে 10 বছর ধরে তার সাথে প্রতিযোগিতা করার চেষ্টা করবে না। এই চুক্তির অধীনে সাধারণভাবে বলতে গেলে মুকেশ আম্বানি রিলায়েন্স গ্রুপের 7 থেকে 70% সম্পদ পেয়েছিলেন, আর অনিল আম্বানি পেয়েছেন 30 থেকে 40% সম্পদ। এরপর 2007 সালের মধ্যে অনিল আম্বানির মোট সম্পদের পরিমাণ 3 গুণ বেড়ে যায়, $45 বিলিয়ন। অন্যদিকে মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ছিল $49 বিলিয়ন। তাদের মোট সম্পদের পরিমাণ দুই ভাই বেশ একজন অপরজনের বরাবর টক্করে ছিল। সবাই ধরে নিল যে দুই ভাইয়ের মধ্যে লড়াই স্থায়ীভাবে শেষ হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা এমন ছিল না। মুকেশ আম্বানি এই ভেবে অসন্তুষ্ট ছিল যে রিলায়েন্স ইনফোকম অনিলের হাতে কিভাবে গেল। এটা ছিল তার ড্রিম প্রজেক্ট, স্বপ্নের প্রকল্প। সে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে থাকলো। 2008 সালের জানুয়ারিতে অনিল আম্বানি যখন রিলায়েন্স পাওয়ারের আইপিও আনেন তখন তিনি এই সুযোগটি পেয়েছিলেন। তিনি যে দাদ্রি বিদ্যুৎ প্রকল্পের ঘোষণা করেছিলেন সেই প্রকল্প রিলায়েন্স পাওয়ার প্রতিষ্ঠার কারণ ছিল। এই আইপিওতে অনিল আম্বানি 12,000 কোটি টাকা সংগ্রহ করেছিলেন। যেদিন এই আইপিও চালু হয়েছিল সেদিন এটি ছিল ভারতের সবচেয়ে বড় কোম্পানি, আর পরের দিনের কোম্পানির শেয়ার বাজারে ফেলে দেওয়া হয়েছিল। মাত্র একদিনের মধ্যে শেয়ারের দাম প্রায় 20% কমে গেছে। অনিল দাবি করেছিলেন যে মুকেশের কোম্পানিগুলো এটি করেছে। অনিল সেবির কাছে অভিযোগ করেন যে শেয়ার বরাদ্দের 4 মিনিটের মধ্যে মরিশাস ভিত্তিক 7টি কোম্পানি শেয়ার বিক্রি শুরু করে, আর এই কোম্পানিগুলো মুকেশের সাথে যুক্ত ছিল। কারণ যদি এই শেয়ারের মূল্য বাড়ত তাহলে অনিল আম্বানি মুকেশ আম্বানির চেয়েও ধনী হতেন, কিন্তু দুর্ঘটনার কারণে তা ঘটেনি। অনিল আম্বানির জন্য এটা ছিল আরেকটি বড় ধাক্কা। তিনি এটা একমাত্র ধাক্কা খেয়েছিলেন না, এরপরে এমটিএনের সাথে চুক্তি করার সময় তিনি আরেকটি ধাক্কা পান। তার রিলায়েন্স কমিউনিকেশনস দক্ষিণ আফ্রিকার টেলিকম কোম্পানি এমটিএনের সাথে মার্জ হওয়ার কথা ছিল। যদি এই চুক্তি হতো তাহলে অনিল মুকেশ আম্বানির চেয়েও ধনী হতেন, কিন্তু মুকেশ এর বিরোধিতা করেছিলেন। এই চুক্তি বন্ধ করার জন্য মুকেশ আম্বানি দুই ভাইয়ের মধ্যে চুক্তির কথা উল্লেখ করেন। যদি ভাইয়ের মধ্যে কেউ তাদের কোম্পানিতে তাদের অংশীদারিত্ব বিক্রি করতে চায় তাহলে অন্য ভাইয়ের প্রথমে প্রত্যাখ্যান করার অধিকার থাকবে। এর মানে হলো যদি তাদের কেউ তাদের কোম্পানির শেয়ার বিক্রি করতে চায় তাহলে তাদের প্রথমে তাদের ভাইকে শেয়ারগুলি অফার করতে হবে, এবং যদি তারা এটি কিনতে না চায় তবে শেয়ারগুলি অন্য কাউকে অফার করা যেতে পারে। অনিল আম্বানি এই চুক্তিটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং দক্ষিণ আফ্রিকার কোম্পানি এমটিএনের সরাসরি শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি এতে 51% শেয়ার কেনার চেষ্টা করেছিলেন, কিন্তু ততক্ষণ পর্যন্ত এমটিএন এই দুই ভাইয়ের মধ্যে অন্তর্দ্বন্দ্ব সম্পর্কে সতর্ক ছিল এবং নিজেদের রক্ষা করার জন্য এই চুক্তি থেকে সরে আসে। কিন্তু এগুলো ছিল সোজাসাপটা লড়াই। এর বাইরেও অনিল আম্বানি বলেছিলেন যে মুকেশ তার উপর পলিটিক্যাল প্রেসার প্রয়োগ করে তার ক্ষতি করার চেষ্টা করেছিলেন। অনিলের কোম্পানি দিল্লি এবং মুম্বাই বিমানবন্দরের প্রাইভেটাইজেশন বেসরকারীকরণের দরপত্রে অংশগ্রহণ করেছিলেন এবং সে হাইয়েস্ট বিডার সর্বোচ্চ দরদাতা ছিল। এবং অবশেষে কিন্তু সরকার সিদ্ধান্ত নেয় যে কোম্পানিতে স্বার্থের একটি উল্লেখযোগ্য দ্বন্দ্ব রয়েছে, তাই চুক্তিটি দ্বিতীয় সর্বোচ্চ দরদাতাকে দেওয়া হোক। বলা হচ্ছে এর পেছনে মুকেশ আম্বানি ছিলেন। কয়লাভিত্তিক মিথেন উত্তোলনের চুক্তির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল এবং অনিল প্রায় নিশ্চিত ছিল যে মুকেশই তার সমস্ত ব্যবসায়িক ব্যর্থতার কারণ। কিন্তু আপনি কি জানেন বন্ধুরা, এর চেয়ে অবাক করার বিষয় কি? এই দুই ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় লড়াই এখনও বাকি ছিল, গ্যাস যুদ্ধ, দ্য গ্যাস ওয়ার্স। 2005 সালে মুকেশ এবং অনিলের মধ্যে সমঝোতা অনুসারে গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের ব্যবসা মুকেশের হাতে চলে যায়, আর বিদ্যুৎ উৎপাদন ব্যবসা অনিলের হাতে চলে যায়। এই ভিডিও জুড়ে আমি গ্যাস ওয়ার্স বইটির কথা উল্লেখ করেছি। অবশ্যই তার জন্য গ্যাসের প্রয়োজন হবে, কিন্তু গ্যাস অনুসন্ধান ও উত্তোলন ব্যবসার উপর মুকেশের অধিকার ছিল।
বিদ্যুৎ উৎপাদন ব্যবসাটি নতুন ছিল এবং অনিল উত্তরপ্রদেশের দাদরিতে একটি বিদ্যুৎ কেন্দ্র পাওয়ার প্ল্যান্ট স্থাপন করেছিল। এর জন্য গ্যাসের প্রয়োজন ছিল। চুক্তি স্বাক্ষরিত হলে মুকেশ অনিলকে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট গ্যাসের জন্য $2.34 গ্যাস সাপ্লাই করার প্রতিশ্রুতি দেন এবং প্রতিদিন 17 বছর ধরে 28 মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক মিটার গ্যাস সরবরাহ করার কথা ছিল। কিন্তু কিছুদিন পর দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয় যে মুকেশের কোম্পানি অনিলের কোম্পানিকে নির্ধারিত মূল্যে গ্যাস সরবরাহ করবে কিনা। মুকেশের কোম্পানি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ে 2.34 ইউনিট মূল্য অনুমোদনের জন্য আবেদন করেছিল। মন্ত্রণালয় এই বলে অস্বীকৃতি জানায় যে সরকার প্রাকৃতিক সম্পদের মূল্য নির্ধারণ করে। সেই সময় মুরলী দেওরা ছিলেন পেট্রোলিয়াম মন্ত্রী এবং ধীরুভাই আম্বানির ঘনিষ্ঠ সহযোগীদের একজন। অনিল দাবি করেন যে এই সিদ্ধান্ত মুকেশের সুবিধার জন্যই। সরকার দাম নির্ধারণ করতে চেয়েছিল এবং অনিল দাবি করেন যে নির্ধারিত দাম আরও বেশি হবে, যাতে অবশেষে অনিল মুকেশকে গ্যাসের জন্য আরও বেশি দাম দিতে বাধ্য হন। এটি ছিল দুই ভাইয়ের মধ্যে আইনি লড়াইয়ের সূচনা এবং সরকারও এতে ঝাঁপিয়ে পড়ে। 2007 সালের সেপ্টেম্বরে প্রণব মুখার্জির নেতৃত্বে মন্ত্রীদের একটি ক্ষমতাপ্রাপ্ত দল $4.21 গ্যাসের দাম অনুমোদন করে। অনিলের যা দেওয়ার কথা ছিল তার প্রায় দ্বিগুণ দাম ছিল, তাই অনিল আম্বানি আদালতে যান। 2009 সালে বোম্বে হাইকোর্ট অনিল আম্বানির পক্ষে রায় দেয়। বোম্বে হাইকোর্ট জানিয়েছে যে মুকেশ আম্বানির উচিত পারিবারিক চুক্তিকে সম্মান করা এবং গ্যাসটি $2.34 বিক্রি করা। এরপর 4 জুলাই মুকেশ আম্বানির কোম্পানি বোম্বে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি পিটিশন ফাইল করে। সুপ্রিম কোর্টে 20 জুলাই এই আবেদনের শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সরকার 18 জুলাই একটি পিটিশন ফাইল করে এবং বলে যে ন্যাচারাল গ্যাস একটি জাতীয় সম্পত্তি এবং এর দাম নির্ধারণের অধিকার তাদের কারোরই নেই, আর তাই এই চুক্তিটি অবৈধ ঘোষণা করা উচিত। অনিল আম্বানি অভিযোগ করে যে ইউপিএ সরকার মুকেশ আম্বানির পক্ষে কাজ করছে, বিশেষ করে পেট্রোলিয়াম মন্ত্রণালয়। ধীরুভাই আম্বানির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এমন একজন রাজনীতিবিদের নেতৃত্বে। অনিল দাবি করেন যে সরকার কেবল মুকেশকে লাভবান করার জন্য ওএনজিসির মতো কোম্পানিগুলোকে লোকসানের দিকে ঠেলে দিচ্ছে। অনিলের কোম্পানিগুলি সংবাদপত্রে প্রথম পৃষ্ঠার বিজ্ঞাপন প্রকাশ করতে শুরু করে। সরকার এবং পেট্রোলিয়াম মন্ত্রক সরকারি কোষাগারের ক্ষতি করার বিনিময়ে মুকেশের উপকারের জন্য কাজ করছে বলেও তিনি মন্তব্য করেন। পরঞ্জয় গুহ ঠাকুরের গ্যাস ওয়ার্স ক্রনিক ক্যাপিটালিজম অ্যান্ড দ্য আম্বানিজ নামের এই বইটিতে লিখেছেন যে এই ঘটনার সময় একটি মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। 23 এপ্রিল 2009 তারিখে অনিল আম্বানির হেলিকপ্টারটি রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। ভারত বোর্গে নামের একজন টেকনিশিয়ান দেখতে পান যে হেলিকপ্টারের ফিল্টার নেকটি সঠিকভাবে ফিট হচ্ছে না। সে এটি ঠিক করার জন্য খুলে ভেতরে ছোট বাদামের আকারের পাথর দেখতে পেল। সেই সাথে জ্বালানি ট্যাঙ্কের ভেতরে মাটি এবং নুড়ি পাথরও ছিল। কেউ ইচ্ছাকৃতভাবে হেলিকপ্টারে পাথর এবং নুড়ি রেখেছিল। বিশেষজ্ঞদের মতে যদি এই হেলিকপ্টারটি উড়ে যেত তাহলে এটি নিশ্চিতভাবে বিধ্বস্ত হতো। এটা সত্যি মর্মান্তিক ছিল। এমন একটা শোকিং বিষয় যে এখানে কি অনিল আম্বানিকে কেউ হত্যা করার চেষ্টা করেছিল। এই বিষয়ে বেশ কিছু তথ্য প্রচারিত হতে শুরু করে। অনিল আম্বানির সমর্থকরা বলে যে এটি কর্পোরেট প্রতিদ্বন্দ্বীরা করেছে। কয়েকদিন পর ভারতবর্গের মৃতদেহ রেললাইনের ধারে পাওয়া যায়, সাথে একটি আত্মঘাতী নোটও ছিল। নোটে উল্লেখ করা হয়েছে যে নুড়ি পাথর আবিষ্কারের পর মুকেশের কোম্পানির কিছু কর্মকর্তা তার সাথে দেখা করে এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তারা তাকে বলেছিল যে তারা ফিরে আসবে এবং সে এতে ভয় পেয়েছিল। যদিও পুলিশ তার আত্মহত্যার নোট, হেলিকপ্টার নাশকতা এবং বর্গের হত্যার ঘটনায় সন্তুষ্ট ছিল না, তবুও তারা তার সহকর্মীদের গ্রেপ্তার করে। কিন্তু এখানেও অনিল এবং মুকেশের সমর্থকরা একে অপরের উপর দোষারোপ করা শুরু করে। যাই হোক, এই গ্যাস যুদ্ধের প্রসঙ্গে ফিরে আসি। শুনানির পর আদালতে বলে যে গ্যাস একটি সরকারি সম্পত্তি এবং শুধুমাত্র সরকারই এর দাম নির্ধারণ করতে পারে, আম্বানিরা নয়। যখন এ রায় ঘোষণা করা হয় তখন অনিল আম্বানি সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন এবং এটি ছিল তার জন্য তৃতীয় বড় ধাক্কা। এই রায়ের অর্থ ছিল মুকেশ আম্বানি কয়েক বিলিয়ন টাকা ধনী হয়ে যাবেন এবং অনিল আম্বানি কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হবেন। এই রায়ের পরে বাজারে কেবল অনিল আম্বানির রিলায়েন্স পাওয়ারই নয়, তার অন্যান্য কোম্পানিগুলির শেয়ারও ভেঙে পড়ে। কিছুদিন পর আবার দুই ভাই দেখা করলেন।
23 মে 2010 মুকেশ এবং অনিলের কোম্পানিগুলো একটি প্রেস বিবৃতি জারি করে এবং বলে যে তাদের পারিবারিক চুক্তিটি একটি অপ্রতিযোগিতামূলক চুক্তি ছিল, কিন্তু ভাইয়েরা এটি বাতিল করার সিদ্ধান্ত নেয়। এটি বাতিল করার অর্থ হলো উভয় ভাই যে কোনো ব্যবসায় উদ্যোগ নিতে পারবে, এমনকি যদি এর জন্য অন্য ব্যক্তির ব্যবসার সাথেও প্রতিযোগিতা করতে হয়। মুকেশ মামলা জিতে গেল এবং অনিলেরও গ্যাসের প্রয়োজন ছিল। প্রতিযোগিতাহীনতার কারণে উচ্চ মূল্যের পরেও তিনি তার বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস পাচ্ছিলেন, কিন্তু পরে মনে হলো মুকেশ অপ্রতিযোগিতা থেকে মুক্তি পেয়েছে, কিন্তু তবুও অনিলের খুব একটা লাভ হয়নি। দাদ্রিতে তার বিদ্যুৎ প্রকল্পের জন্য অনিল আম্বানি ইতিমধ্যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন। প্রকল্পটির জন্য জমির প্রয়োজন ছিল এবং 2004 সালে উত্তরপ্রদেশের মুলায়ম সিং যাদব সরকার জরুরি ব্যবস্থা গ্রহণ করে এবং এই জমিটি অনিল আম্বানির হাতে হস্তান্তর করে। এটি করার সময় তারা এই জমির মালিক কৃষকদেরকে উপেক্ষা করেছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী ভিপি সিং এবং কংগ্রেসের রাজ বব্বর এর বিরোধিতা করেন এবং এলাহাবাদ হাইকোর্টে একটি পিটিশন দায়ের করেন। 2009 সালের ডিসেম্বরে এলাহাবাদ হাইকোর্টে কৃষকদের পক্ষে রায় দেয়। আদালত বলে যে সরকার যদি কৃষকদের জমি তাদের মতো কোনো কোম্পানির কাছে হস্তান্তর করতে চায়, তাহলে প্রতিটি কৃষকের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট নেওয়া উচিত ছিল। আর যদি কৃষকরা তাদের জমি ফেরত চান, তাহলে তাদের জমি পুনরুদ্ধারের জন্য অনিল আম্বানির কোম্পানি থেকে প্রাপ্ত ক্ষতিপূরণ ফেরত দিতে হবে। এই আদেশের বিরুদ্ধে অনিল আম্বানি সুপ্রিম কোর্টে যান, কিন্তু 2014 সালে আদালতে দেওয়া তার জবানবন্দিতে তিনি বলেন যে তার আর এই প্রকল্পে কোনো ইন্টারেস্ট নেই। তিনি বলেন এই প্রকল্পের জন্য গ্যাস সরবরাহ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে, তাই তিনি কৃষকদের জমি ফেরত দিতে রাজি হন। কোটি কোটি টাকার ক্ষতি এবং অনিল আম্বানির জন্য আরেকটি বড় ধাক্কা। কিন্তু অনিলের ব্যবসা তখনও জমজমাট ছিল, টেলিকম ব্যবসা। একমাত্র সমস্যা ছিল যখন অনিল টেলিকম ব্যবসার উত্তরাধিকার সূত্রে পান, তখন এই ব্যবসা কতটা প্রতিযোগিতামূলক হতে পারে সে সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। সর্বোপরি এই ব্যবসা সফল হতে প্রচুর বিনিয়োগের প্রয়োজন ছিল। 2010 সালের মধ্যে ভারতীয় টেলিকম ইন্ডাস্ট্রি 2G থেকে 3Gতে স্থানান্তরিত হচ্ছিল। ইন্টারনেট পরিষেবা শুরু হয়ে গিয়েছিল এবং নতুন টেলিকম সরঞ্জাম এবং স্পেকট্রাম কেনার জন্য প্রচুর বিনিয়োগের প্রয়োজন ছিল। কোটি কোটি টাকার প্রয়োজন ছিল। অনিল 3Gতে বিনিয়োগ শুরু করেন। এই কারণে তার কোম্পানি রিলায়েন্স কমিউনিকেশনসে 30,000 কোটি টাকার ঋণে ডুবে যায়। ঋণের বোঝা কমাতে অনিল টাওয়ার পরিচালনার জন্য জিটিএল ইনফ্রাস্ট্রাকচারের সাথে 50,000 কোটি টাকার চুক্তি করার চেষ্টা করেছিল। তিনি মার্জার করার চেষ্টাও করেছিল, কিন্তু এই পরিকল্পনাও ব্যর্থ হয়। পরের বছর কথিত 2G স্পেকট্রাম কেলেঙ্কারির ঘোটালা হয় এবং সারা দেশের 122টি টেলিকম লাইসেন্স বাতিল করা হয়। এই লাইসেন্সগুলির মধ্যে একটি লাইসেন্স অনিল আম্বানিরও ছিল। সোয়ান টেলিকমের প্রচারে অনিল আম্বানির ভূমিকা সম্পর্কে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। সোয়ানের শেয়ারে অনিল আম্বানির ভূমিকা তদন্ত করা হচ্ছে। সিবিআই বলেছে যে অনিল আম্বানি সোয়ানের শেয়ারে ডেলফির সাথে কম দামে শেয়ার বিক্রি করেছে, কিন্তু এরপরেও অনিল আম্বানি 3Gতে বিনিয়োগ চালিয়ে যান। অন্যদিকে মুকেশ আম্বানি তার 4G নেটওয়ার্ক জিও চালু করার প্রস্তুতি নিচ্ছিল। বন্ধুরা, এটা মজার কারণ হচ্ছে যে রিলায়েন্সের মোবাইল ব্যবসার সাথে মুকেশ আম্বানির সবচেয়ে বড় ভুল করেছিল, কিন্তু ভুলের ভার বহন করতে হয়েছিল অনিল আম্বানিকে। ব্যাপারটা হলো 2002 সালে যখন মুকেশ আম্বানি এই ব্যবসা শুরু করেছিলেন, তখন দুই ধরনের সিম কার্ড ছিল। একটি ছিল জিএসএম সিম কার্ড এবং অপরটি ছিল সিডিএম সিম কার্ড। মুকেশ রিলায়েন্সের জন্য সিডিএম বেছে নিয়েছিলেন, কিন্তু সেই সময়ের অন্যান্য কোম্পানিগুলো যেমন এয়ারটেল এবং হাচ জিএসএম বেছে নিয়েছিলেন। সিডিএম সিম কার্ডের সমস্যা ছিল যে এটি কেবল 2G এবং 3G টেকনোলজি চালাতে পারবে, এটি 4Gর সাথে কাজ করেনি। তাই যদি অনিল আম্বানির রিলায়েন্স কমিউনিকেশনস 4G অফার করতে চায়, তাহলে তাকে অবিলম্বে সিম কার্ড পরিবর্তন করতে হবে। 1 বছরের মধ্যে তাকে সমস্ত সিম কার্ড সিডিএম থেকে জিএসএমে স্থানান্তর করতে হয়েছিল। এটা করা চ্যালেঞ্জিং ছিল এবং কোটি কোটি টাকা খরচ হতো। 2012 সালের মধ্যে ভোডাফোন রিলায়েন্স কমিউনিকেশনসকে ছাড়িয়ে গিয়েছিল এবং 2016 সালের মধ্যে অনিল আম্বানির রিলায়েন্স কমিউনিকেশনস চতুর্থ স্থানে নেমে গিয়েছিলেন। ঋণ বাড়ছিল, অসুবিধার শেষ ছিল না এবং এই সব কিছুর মাঝে মুকেশ আম্বানি ঘোষণা করেন রিলায়েন্স জিও। This morning I start with the newest and the youngest member of the Reliance family, Jio.
আজ সকালে আমি রিলায়েন্স পরিবারের সবচেয়ে নতুন এবং কনিষ্ঠ সদস্য জিও দিয়ে শুরু করছি। রিলায়েন্স জিও সমস্ত গ্রাহকদের ফ্রি 4G সার্ভিস দিয়ে সবার কাস্টমার হাতিয়ে নেয়। জিও ডেটা, ভয়েস, ভিডিও সকলের জন্য উপলব্ধ থাকবে এবং বিনামূল্য। অনিল আম্বানির টেলিকম ব্যবসা ভয়াবহ পরিস্থিতিতে ছিল। শেষ বিকল্প হিসেবে অনিল আম্বানি 2017 সালে তার কোম্পানিকে এয়ারসেলের সাথে মার্জ করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই চুক্তিও ব্যর্থ হয়েছিল। এই চুক্তি ব্যর্থ হওয়ার কারণে কানাডিয়ান কোম্পানি ব্রুকফিল্ডের সাথে অনিলের টাওয়ার চুক্তিও ভেস্তে যায়। এরপর রিলায়েন্স কমিউনিকেশনস তাদের 2G এবং 3G ব্যবসা বন্ধ করার ঘোষণা দেয়। 2017 সালের মধ্যে রিলায়েন্স কমিউনিকেশনসের ঋণ বেড়ে 43,000 করোড় টাকায় পৌঁছেছিল। ঋণের বোঝা কিছুটা কমাতে তারা তাদের টাওয়ার এবং ফাইবার ব্যবসা 300 বিলিয়ন মূল্যের একটি চুক্তিতে টিলম্যান এবং টিপিজির কাছে বিক্রি করার চেষ্টা করেছিল, কিন্তু সেটাও ব্যর্থ হয়েছে। যখন আর কোনো বিকল্প ছিল না, তখন অনিল আম্বানি তার ভাই মুকেশ আম্বানির কাছে চলে গেলেন। তিনি রিলায়েন্স কমিউনিকেশনস, ওয়্যারলেস স্পেকট্রাম, টাওয়ার, ফাইবার, মিডিয়া, কনভার্জেন্স নোড এবং অন্য সব কিছু রিলায়েন্স জিওর কাছে বিক্রি করার চেষ্টা করেছিলেন, কিন্তু মুকেশ আম্বানি ঋণের বোঝা নিতে অস্বীকৃতি জানান। আর এই কারণেই এই চুক্তিটিও ভেস্তে যায়। 2018 সাল নাগাদ অনিল আম্বানি নিয়মিত আদালতে যেতে শুরু করেছিলেন, কারণ ঋণ অনেক বেড়ে গিয়েছিল। পাওনাদাররা তার পিছনে ছিল। কোম্পানি এরিকসন অনিলের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগে 2018 সালে এরিকসন সুপ্রিম কোর্টে চলে যায়। সুপ্রিম কোর্ট অনিল আম্বানিকে এরিকসনের 550 কোটি টাকা ফেরত দেওয়ার জন্য 30 সেপ্টেম্বর 2018 পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল, কিন্তু অনিল আম্বানি এই টাকা ফেরত দিতে পারেনি এবং এরিকসন সুপ্রিম কোর্টে অবমাননার আবেদন দায়ের করেন। আদালত বলছে যে যদি অনিল এরিকসনকে 2019 সালের মার্চ মাসের মধ্যে এই টাকা ফেরত না দেয়, তাহলে আদালত অবমাননার দায়ে তাকে জেলে যেতে হবে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে অনিল আম্বানির কারাদণ্ড রোধ করতে তার মা মুকেশ আম্বানির কাছে সাহায্য চেয়েছিলেন। অনিল এবং মুকেশ আলোচনার জন্য বসেছিলেন এবং অভিযোগ করা হয়েছে যে অনিলকে মুকেশের কাছে সহায়ের জন্য ভিক্ষা খোঁজার মতো অনুরোধ করতে হয়েছিল। অবশেষে মুকেশ তাকে সাহায্য করলেন। এরিকসনের বকেয়া পাওনা পরিশোধ করে মুকেশ আম্বানি তার ভাই অনিলকে জেলে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন। 25 সেপ্টেম্বর 2019 তারিখে জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনাল রিলায়েন্স কমিউনিকেশনসকে দেউলিয়া ঘোষণা করে এবং ঋণ পরিশোধের জন্য কোম্পানির সম্পদ বিক্রি শুরু করে। অনিল আম্বানির পতনের কারণ কী ছিল? অনিল আম্বানির জন্য রিলায়েন্স কমিউনিকেশনই একমাত্র সমস্যা ছিল? না, তার সমস্যা শুরু হয় 2014 সালে, যখন তার কোম্পানিগুলো আরও বেশি ঋণের বোঝা বৃদ্ধি করতে শুরু করে। 2018 সালের মধ্যে তার কোম্পানিগুলোর মোট ঋণের পরিমাণ ছিল 1,72,000 কোটি টাকা। ইন্ডিয়া টুডের অনুসারে অনিল এমন ব্যবসায় প্রবেশ করেছিলেন যেখানে বিশাল বিনিয়োগের প্রয়োজন ছিল এবং তার সিদ্ধান্তগুলি কৌশলের চেয়ে তার উচ্চাকাঙ্ক্ষার উপর ভিত্তি করেছিল। রাজনৈতিক সংযোগ ব্যবহার করে সরকারি খাতের ব্যাংকগুলির কাছ থেকে প্রকল্পের জন্য তহবিল সংগ্রহ করা বেশিরভাগ সময় অনিল আম্বানির কৌশল ছিল, কিন্তু 2008 সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর পরিস্থিতি বদলে যায় এবং সরকারি খাতের ব্যাংকগুলি বিদ্যুৎ ও অবকাঠামো খাতে তহবিল দিতে রাজি ছিল না। প্রথম দিকে দুর্ভাগ্যের সাথে একটি দৌড় ছিল, কিন্তু পরে তার ভুল সিদ্ধান্তগুলিকে দায়ী করা হয়েছিল। ধীরে ধীরে তার প্রকল্পগুলি তাদের গতি হারাতে শুরু করে। 2014 সালে ঋণ পরিশোধের জন্য রিলায়েন্স এন্টারটেইনমেন্টকে তার মাল্টিপ্লেক্স চেইন বিগ সিনেমাস বিক্রি করতে হয়েছিল। 2018 সালের অগস্টে অনিল তার রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার মুম্বাই সিটি পাওয়ার ডিস্ট্রিবিউশন ব্যবসা গৌতম আদানির কাছে 18,800 কোটি টাকায় বিক্রি করে দেন। এই কারণে রিলায়েন্স ইনফ্রা তার 23,000 কোটির ঋণ পরিশোধ করতে সক্ষম হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত রিলায়েন্স পাওয়ারের বড় বড় প্রকল্পগুলি আটকে আছে। 2018 সালের সেপ্টেম্বরে অনিল তার শেয়ার হোল্ডারদের বলেছিলেন যে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি গ্যাস সরবরাহ নিশ্চিত করতে না পারার কারণে আটকে আছে। এই কারণে তার মতে $1,200 বিলিয়ন বিনিয়োগ আটকে ছিল। রিলায়েন্স পাওয়ার 3টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য প্রকল্পগুলি সুরক্ষিত করেছিল, কিন্তু এখন পর্যন্ত কেবল একটি নির্মিত হয়েছে এবং সেই একটি প্রকল্প সম্পর্কে আদালতে তার বক্তব্য ছিল যে আরও খনন করার জন্য তাদের অনুমতি প্রয়োজন, অন্যথায় কোম্পানিটি লোকসান যাবে এবং এই প্রকল্পটিও বন্ধ করতে হবে।
দুই ভাইয়ের মধ্যে সম্পদ বন্টনের সময় অনিল নগদ অর্থের ক্যাশ হাংরি বিজনেস পেয়েছিলেন, যার জন্য ক্রমাগত উদ্ভাবন এবং বিনিয়োগের প্রয়োজন ছিল। কিন্তু মুকেশ মূল ব্যবসা পেয়েছিলেন তেল ও গ্যাসের মতো। ওই ব্যবসাগুলোর এক নতুনত্বের প্রয়োজন ছিল না এবং নতুন বিনিয়োগের প্রয়োজনও কম ছিল। অনিল এমন কোনো ব্যবসা পাননি যা তাকে ক্রমাগত নগদ প্রবাহ প্রদান করতে পারে, যাতে সে সেই অর্থ তার অন্যান্য ব্যবসায় বিনিয়োগ করতে পারে। যতদিন ব্যাংক এবং বিনিয়োগকারীদের কাছ থেকে তহবিলের প্রবাহ ছিল, ততদিন তিনি সফল ছিলেন এবং তহবিল বন্ধ হওয়ার সাথে সাথে ঋণ বাড়তে থাকে। আর বন্ধুরা, মজার ব্যাপারটা ছিল, অনিল আম্বানি কেবল ভারতীয় ব্যাংক থেকে নয়, তিনি চীনা ব্যাংক থেকেও ঋণ নিয়েছিলেন। চীনা সরকার নিয়ন্ত্রিত 3টি চীনা ব্যাংক লন্ডনের হাইকোর্টে মামলা দায়ের করে যে অনিল 2012 সালে রিলায়েন্স কমিউনিকেশনের জন্য $925 বিলিয়ন ঋণ নিয়েছিলেন। তিনি এই ঋণের ব্যক্তিগত জামিনদার ছিলেন, কিন্তু ঋণ পরিশোধ করা হচ্ছিল না। অনিল আম্বানি লন্ডনের আদালতে হাজির হয়ে বলেন যে তার বিনিয়োগের মূল্য হ্রাস পেয়েছে এবং তখনকার তার দায় বিবেচনা করে তিনি বলেছিলেন যে তার মোট সম্পদের পরিমাণ আসলে শূন্য। তিনি আরও বলেন, ঋণ পরিশোধের জন্য বিক্রি করার মতো আর তার কাছে কিছুই নেই। কিন্তু বিচারক তাকে বিশ্বাস করতে অস্বীকৃতি জানান এবং তার অবশ্যই অঘোষিত সম্পদ থাকতে হবে। আদালত বিশ্বাস করে অস্বীকৃতি জানায় যে আম্বানি পরিবার তাকে তার নিজের ইচ্ছায় ছেড়ে দিয়েছে, এমনটা হতে পারে না। এর জবাবে অনিলের বক্তব্য ছিল যে তিনি মুকেশ আম্বানির কাছ থেকে একবারের জন্য সাহায্য পেয়েছেন এবং তিনি আর কোনো সাহায্য পাবেন না। 2022 সালের ফেব্রুয়ারিতে সেবি তহবিল অপচয়ের অভিযোগে অনিল আম্বানিকে যে কোনো তালিকাভুক্ত সত্তার পরিচালক হিসাবে যুক্ত থাকতে নিষিদ্ধ করে। 2022 সালের মার্চ মাসে অনিল আম্বানি রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার এবং রিলায়েন্স পাওয়ারের বোর্ড থেকে পদত্যাগ করেন। 23 আগস্ট 2023 তারিখে সেবি তহবিল অপচয়ের অভিযোগে অনিল আম্বানিকে ভারতের সিকিউরিটি বাজার থেকে 5 বছরের জন্য নিষিদ্ধ করেন। আজ অনিলকে আর জনসম্মুখে দেখা যায় না। ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুসারে তার পরিচিতরা বলেছেন যে তিনি এখন ধর্মীয় ও আধ্যাত্মিক হয়ে উঠেছেন। যে ব্যক্তিগত সাফল্য ছেড়ে দিয়েছে, সে এখনও পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেওয়ার এবং তার ভাগ্য পরিবর্তনের উপায় খুঁজছে। কিন্তু এখন তার পরিস্থিতি বিবেচনা করলে এটা প্রায় অসম্ভব বলে মনে হয়। এই প্রতিবেদনে বলা হয় যে অনিল আম্বানিকে তার ঋণ থেকে মুক্তি পেতে নিজেকে দেউলিয়া ঘোষণা করার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু তিনি এখনও মনে করেন যে যদি তিনি এভাবে হাল ছেড়ে দেন, তাহলে ভবিষ্যতে ফিরে আসার বাকি সব সুযোগ তিনি হারাবেন। বন্ধুরা, এই ভিডিও থেকে কি শিখতে পারলেন? নিচে মন্তব্য করে আমাদেরকে জানাবেন। একটা জিনিস নিশ্চিত, আপনার যতই টাকা থাকুক না কেন, আপনি যদি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হন, টাকা আপনার পরিবারের স্থান নিতে পারবে না। টাকা আপনার ইগো নিয়ন্ত্রণ করতে পারবে না। একবার ভাবুন, যদি এই দুই ভাই একে অপরের সাথে লড়াই করার পরিবর্তে একসাথে থাকতো এবং কাজ করত, তাহলে তাদের জীবন কতই না সুন্দর হতো। এজন্যই বলা হয় যে যদি একজন মানুষ হৃদয় দিক থেকে দরিদ্র হয়, তাহলে পৃথিবীর সমস্ত সম্পদই তার জন্য কম পড়ে যায়, অর্থাৎ যথেষ্ট বলে মনে হয় না। আশা করি বন্ধুরা, আমাদের এই দীর্ঘ এবং ডিটেলস ভিডিওটি আপনাদের পছন্দে আসবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।